মুভিটি শুরু হয় কান্দাহার প্লেন হাইজ্যাকিং এর একটি দৃশ্য দেখিয়ে, যেখানে কিছু সন্ত্রাসী একটি প্লেনের মধ্যে থাকা সকল যাত্রীদেরকে হাইজ্যাক করেছে এবং তাদের মধ্যে থাকা কিছু লোকদের মুখ বন্ধ করে তাদেরকে মেরেও ফেলছে। তারা সরকারের কাছে দাবি করছে যে তাদের একটি বড় অঙ্কের টাকা দেওয়ার পাশাপাশি এখান থেকে যেতে দেওয়ার সব ধরনের সুযোগ করে দিতে হবে, আর তাদের কথা মতো কাজ না করলে বাকি প্যাসেঞ্জারকেও তারা শেষ করে দেবে। এরপর দেখা যায় সেখানে আইবিএস চিফ অফিসার অজয় সানা চলে আসে। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় ভারতের জেলে থাকা 3 জন সন্ত্রাসীদেরকে ছেড়ে দিতে হবে, আর সেটা না করলে অনেক নির্দোষ মানুষকে প্রাণ হারাতে হবে। আর এমনটা হলে ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এইসব ভেবে সে সন্ত্রাসীদের কথায় তারা রাজি হয়ে যায়। কিন্তু এখানে অজয় সরকারকে পরামর্শ দেয় যে তাদের এসব কথা না শুনে তাদের এই কাজ করা থামাতে উচিত, কারণ আজকে তারা কান্দাহারে ঢোকার সাহস পেয়েছে। আর এই প্ল্যান যদি সফল হয় তাহলে এরপরে কাশ্মীর এবং কাশ্মীর থেকে একেবারে দিল্লি পর্যন্ত ঢুকে যেতে পারে। তাই এখনই উচিত ওই সন্ত্রাসীদেরকে একেবারে শেষ করে দেওয়া। কিন্তু ডিফেন্স সেক্রেটারি অজয় এসব কথার তেমন গুরুত্ব দেয় না। এরপর অজয় প্রধানমন্ত্রীকে তার প্রাণের ডকুমেন্টগুলো জমা করছিল। এরপর দৃশ্যটি কেটে যায় 2001 সালের 13 ডিসেম্বর। আর সেই দিনই সংসদে সন্ত্রাসীরা হামলা চালায়, আর এসব দেখে পুরো ভারতবর্ষ স্তব্ধ হয়ে গিয়েছিল। এসব দেখে আইবিএস চিফ অফিসার হতবাক হয়ে যায়। এরপর মিটিংয়ে অজয় জানায়, আমি তো আগেই বলেছিলাম এমনটা ভবিষ্যতে হতে চলেছে। এখানে মন্ত্রী সবাইকে জানায় যে প্রধানমন্ত্রী খুবই রেগে আছে, তাদের খুব তাড়াতাড়ি একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এখানে এসে আরও বলে, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো তোমার সে দলিলগুলোর মধ্যে একটিতে খুব পছন্দ হয়েছে। সে আরও বলে, যদি অপারেশন ধুরন্ধর করা হয় তাহলে হয়তো সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শুনে অজয় একটা মুচকি হাসি দেয় আর জানায় অবশ্যই অপারেশন ধুরন্ধর সফল হবে। এরপর এই মুভির মূল চরিত্র রণবীর সিংকে দেখানো হয়, তবে এই মুভিতে তার নাম হলো হামজা আলী। সে আফগানিস্তান বর্ডার পেরিয়ে পাকিস্তানে যাচ্ছে। পাকিস্তানে পৌঁছে সেখান থেকে সে করাচি এবং তারপর সেখান থেকে সে লাহোরে চলে আসে। সেখানে সে হাঁটতে হাঁটতে একটা ছোট দোকানের সামনে গিয়ে পৌঁছায়। এই সেই জায়গা যেখানে কোড নাম ব্যবহার করে জিনিসপত্র কেনাবেচা হতো। এখানে এসে হামজা আলী দোকানদারকে তার কোড নাম বললেও দোকানদার তার কোনো কথায় গুরুত্ব দেয় না। তাই সে কোনো উপায় না পেয়ে সেই দোকানদারের সামনে শুয়ে পড়ে। এর মধ্যে সেখান থেকে যাওয়া কিছু গুন্ডা এসে তার জিনিসপত্রগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে। এইসব দেখে সেই দোকানের মালিক সামনে চলে আসে। এতে হামজা আলী ওই গুন্ডাদেরকে আর কিছুই বলে না, আর ওই গুন্ডারাও তাকে ভীষণ মারধর করতে শুরু করে দেয়। এরপর সেদিকে পুলিশ আসলে পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে গুন্ডাগুলো হামজা আলীকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হামজা আলী সেখানে চুপচাপ শুয়ে পড়ে। পরদিন সকাল হলে সেই দোকানের মালিক হামজাকে তার দোকানে খাবার খেতে দেয় এবং দোকানের কাজে রেখে দেয়, কারণ দোকানদার বুঝে গিয়েছিল যে হামজা হলো তাদেরই লোক। হামজাও তার মতোই ভারতের গুপ্তচর হয়ে কাজ করতে এসেছে। এমনি করে 1 বছর কেটে যায়। আর এতদিনে হামজাও এসে প্রায় সবকিছুই চিনতে শুরু করে দেয়। সে জানতে পারে আসলে এই এলাকা বালুচ এবং পাঠানের নিয়ন্ত্রণে থাকে। আর সে আরও জানতে পারে যে তাদের মধ্যে রহমান ডাকাত এলাকা সবচেয়ে বড়, আর বাকি জায়গাগুলো বালুচরা নিজেদের গ্যাং দিয়ে দখল করে রেখেছে। আর এবার হামজা আলীকে সবথেকে বড় রহমান ডাকাতের দলে ঢুকতে হবে। এরপর রহমান ডাকাতের বিষয়ে খোঁজ লাগালে সে আরও জানতে পারে এই রহমান ডাকাত যখন জানতে পেরেছিল যে তার মা অন্য কারোর সঙ্গে এক করেছে, সে অল্প বয়সে নিজের মাকে খুন করেছিল। এর মানে রহমান ডাকাত খুব সাধারণ মানুষ ছিল না, সে কিছুটা সাইকো টাইপের মানুষ। আর তার মায়ের সম্পর্ক ছিল সে বালুচের নেতা পাপ্পু বালুচের সঙ্গে, যার শরীরে অর্ধেকটা পক্ষাঘাতে আক্রান্ত ছিল। এরপর রাতের বেলা সেই দোকানে একজন ছেলে আসে, আর সে এখন পাপ্পু বালুচের দলে কাজ করে। সে ওখানে বসে বলতে থাকে যে তার প্ল্যান করেছে যে পরদিন অনুষ্ঠানে তার রহমান ডাকাতের ছেলেকে শেষ করে দেবে। আর একবার কোনোভাবে যদি হামজা তাকে বাঁচিয়ে নিতে পারে তাহলে সে রহমানের নজরে চলে আসবে, আর রহমান তখন নিজের ইচ্ছায় তাকে দলের অন্তর্ভুক্ত করে নেবে। আর এর মধ্য দিয়ে তারা খুব সহজেই দলের মধ্যে ঢুকতে পারবে। তবে সেই সময় ওখানে খুবই গোলাগুলি হবে, আর তাতে তোমার কিছু হয়েও যেতে পারে। তবে এখানে হামজা একথায় রাজি হয়ে যায়। এরপর পরের দিন রাতেবেলা রহমানের 2 ছেলে সেখানে আসে, আর হামজা সে অনুষ্ঠানে অতিথিদের জন্য জুস পরিবেশন করছিল। এর মধ্যে হঠাৎ করে সেখানে পাপ্পু বালুচের লোকেরা সে গুলি শুরু করে দেয়। এরপর হামজা রহমানের বড় ছেলেকে বাঁচাতে গেলে তারা তাকে বাঁচাতে পারে না, সে সেখানেই মারা যায়। কিন্তু হামজা রহমানের ছোট ছেলেকে বাঁচিয়ে নেয়। আর এখানে হামজা অভিনয় করতে থাকে যে সে রহমানের ছেলেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছে, আর সে রহমানের বড় ছেলেকে হাসপাতালেও নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে সেখানে রহমান ডাকাত চলে আসে। এসে সে তার ছোট ছেলেকে জড়িয়ে ধরে আর কি হয়েছে তা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এখানে সেই ছোট ছেলেটি যা দেখেছে তা সবকিছু হামজার পক্ষেই বলে। আর রহমানকে জানায়, আব্বু ওই লোকটা আমাদেরকে বাঁচিয়েছে। এরপর ডাক্তার জানায় যে তার বড় ছেলে বেঁচে নেই। এটা শুনে রহমান নিজের ছেলেকে দেখতে যায়। এরপর রহমান তার ছোট ছেলেকে বাঁচানোর জন্য হামজাকে 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলে।
তবে এখানে হামজা টাকা নিতে অস্বীকার করে আর বলে, ভাই আপনি তো আমাদের পুরো পাকিস্তানের পরিচিতি দিয়েছেন, আমাদের বালুচদেরকে পৃথিবীর সামনে এনেছেন, আর আপনার ছেলেকে বাঁচিয়ে তো আমরা শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু আমি খুবই দুঃখিত যে আমি অনেক চেষ্টা করেও আপনার ছেলেকে বাঁচাতে পারিনি। এরপর হামজা সে সব কিছু খুলে বলে। সে জানায় সেখানে 3 জন লোক বন্দুক হাতে করে সেই ফায়ার শুরু করে দিয়েছিল, আর সেই লোকগুলো পাপ্পু বালুচা গ্যাংয়ের সদস্য। এরপর একজন মন্ত্রীকে দেখা যায় যার নাম হলো জামিল। সে রহমানকে সান্ত্বনা দেয় আর বলে, সামনেই তো নির্বাচন আছে, এখন একটু শান্ত থাকো, নির্বাচনটা কোনোভাবে শেষ হয়ে গেলে এই গ্যাংকে একেবারে শেষ করে দেওয়া যাবে। সে আরও বলে, তুমি চিন্তা করো না রহমান, একবার পিএমসি যদি ক্ষমতায় আসতেই পারে তাহলে লেহারিতেও আমরা জিতে যাব, আর তারপর করাচিও জিতে নেব, তারপর পুরো দেশটাই থাকবে আমাদের হাতে। এসব বলে সে রহমানকে শান্ত থাকতে বলে। এরপর সে উজায়েরকে বুঝিয়ে বলে যে সে যেন রহমানকে চোখে চোখে রাখে আর তাকে যেন এখন কিছুদিন শান্ত রাখে। এরপর দেখা যায় রহমান হামজাকে তার দলে নিয়ে নিয়েছে আর হামজাকে তাদের গ্যাংয়ের সব কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়। সেখানে হামজা দেখে সেখানে নকল সব বন্দুক তৈরি হচ্ছে। রহমানের লোকেরা এসব অস্ত্র বিদেশে পাচার হওয়ার কৌশল হামজাকে বুঝিয়ে বলে। যদিও নির্বাচনের জন্য রহমান নিজেকে শান্ত রেখেছে, কিন্তু ছেলের মৃত্যুর প্রতিশোধ তার ভিতরে দাবানলের মতো আগুন হয়ে জ্বলছে। কিন্তু উজায়ের কোনো রকমের রহমানকে শান্ত করে রেখেছিল। তবে নিউজ চ্যানেলের রিপোর্টার বলতে শুরু করে যে রহমান ডাকাত নির্বাচনের লোভে পড়ে তার ছেলের মৃত্যুর কথা ভুলে গেছে। সে তো তার ছেলের মৃত্যুর কোনো বদলাই নেয়নি, কিন্তু রহমান তো আগেই এরকমটা ছিল না। আর এইসব কথা শোনার পরে রহমানের গ্যাং ও তার লোকেদের সামনে আসে এবং সবাইকে বলে, কি বলো তোমরা, আমার কি প্রতিশোধ নেওয়া উচিত কিনা? যা শুনে উজায়ের সহ বাকিরা তাকে নির্বাচন শেষ হওয়ার পর্যন্ত শান্ত থাকতে বলে। কিন্তু এখানে হামজা রহমানকে উস্কে দেয় আর বলে, ভাই এখন যদি আপনি নির্বাচনে ভয়ে আপনার ছেলের মৃত্যুর প্রতিশোধ না নেন তাহলে সাধারণ মানুষ তো আপনাকে বিশ্বাসই করবে না, আপনি তো কখনোই অন্যায় সহ্যই করতেন না। হামজার এমন সব কথা শুনে রহমান এবার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সে এবার ঠিক করে নেয় যাই হোক না কেন এবার তার ছেলের মৃত্যুর বদলা সে নিয়েই ছাড়বে। এরপর হামজা আর বাকিদেরকে নিয়ে পাপ্পু বালুচের পুরো গ্যাংটাই শেষ করে ফেলে। পাপ্পু রহমানের কাছে ক্ষমা চাইলেও পাথর দিয়ে তাকে মেরে পাপ্পুকে সেখানেই শেষ করে ফেলে। কিন্তু পাপ্পু বালুচের ছেলে বালবু সেখান থেকে পালিয়ে যায় আর প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক না রহমানকে শেষ করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এইসবের পর রহমান পুরো লেহারি এলাকা নিজের দখলে করে নেয় আর ধীরে ধীরে হামজাও রহমানের বিশ্বাসী পাত্র হয়ে যায়। এরপর নির্বাচন হলে দেখা যায় সেই মন্ত্রী ইলেকশনে জিতে গেছে। এরপর রহমান সেখানে আসলে সেখানে থাকা সবাই চিৎকার করে রহমানের জন্য জায়গা করে দেয়। এসব দেখে মন্ত্রী বুঝে গিয়েছিল যে রহমান কোনোভাবে রাজনীতিতে ঢুকে পড়লে সে তাকেও ছাড়িয়ে যাবে। আর এইসব ভেবে সে সবসময় রহমানকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করত আর সবার সামনে রহমানকে জড়িয়ে ধরে নিজেকে ভালো মানুষ হিসেবে সাধারণ জনতাকে দেখানোর চেষ্টা করে। এদিকে নির্বাচনের সময় হামজার পরিচয় সেখানে থাকা সুন্দরী হামিসার সঙ্গে। হামজা হামিসাকে আর তার মার কথাবার্তা শুনে ফেলে। হামজা জানতে পারে হামিসা ডাক্তার হতে চাইছিল আর তার মা তাকে এসব করতে দিতে চাইছিল না। আর এই হামিসা হলো মন্ত্রী জামিলের মেয়ে। এদিকে ওই নির্বাচনের সভায় অনেক উচ্চপদস্থ লোকজন চলে আসে আর রহমানকে তার অভিনন্দন জানিয়ে বলে আইএসএফ প্রধান তার সঙ্গে দেখা করতে চাইছে। সে তোমাকে কোনো একটা বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবছে আর সেটা করতে পারলে হয়তো আরও বড় কোনো পদে যেতে পারবে, আর সেটা করে লেহারের পাশাপাশি পুরো পাকিস্তানে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। এরপর রাত্রেবেলা দেখা যায় সবাই বেশ আনন্দে মজামাস্তি করছিল। এরপর দেখা যায় উজায়ের মদ খাচ্ছে আর হামজা তার পাশে বসে কথা বলছে। এর মধ্যে সেখানে রহমান এসে জিজ্ঞাসা করে, উজায়ের আমাদের আরও উন্নতি করতে হলে কি করা উচিত? এটা শুনে উজায়ের বলে, ভাই আমাদের উন্নতি করেছি, আর কি চাই? তবে এখানে হামজা বলে, না ভাই এতে হবে না, আসলে এই উজায়ের হলো রহমানের ছোট ভাই আর উজায়ের হামজার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখানে হামজা আরও বলে, আমাদের আরও বেশি দূরে যেতে হবে, আমাদের হোয়াইট কালার হতে হবে, যে কিনা সামনে না থেকে পিছন থেকে সব কাজ করিয়ে নেবে। এটা শুনে উজায়ের বলে, কিন্তু ওরা তো নকল টাকার ব্যবসা করে তাই ওদের কাছে এত টাকা, যদিও আমরাও এটা করি, কিন্তু ওরা পুরো পাকিস্তানের পাশাপাশি এমন ব্যবসা শুরু করেছে যে নকল টাকা এখন ভারতেও পাচার হচ্ছে। কিন্তু ওরা পুরোপুরি পাকিস্তানের পাশাপাশি অন্যান্য দেশে এই ব্যবসা শুরু করেছে যেটা এখন ভারতেও পাচার হচ্ছে। আর ভারতের 500 টাকার নকল নোট করাচি পোর্ট হয়ে নানা পথ ঘুরে উত্তরপ্রদেশের সীমান্তে পৌঁছে যায়। উজায়ের আরও বলে, এদের কাছে 1000 আর 500 টাকার নোট ছাপার প্লেট রয়েছে। এরপর রহমান সেই লোকদের কাছে আসে যারা কিনা সেই নকল নোট টাকার ব্যবসা করে। রহমানের সাথে হামজাও সেই জায়গায় আসে। সেখানে রহমানের সাথে আইএসআই চিফ মেজর ইকবালের সঙ্গে পরিচয় হয়। সেখানে ইকবালের সাথে আরও অনেক বিদেশি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালও থাকে।
আর তাদের সাথে রহমানের একটা ডিল হয়। তারা রহমানকে জানায় যে তারা যত টাকা চায় তা দেওয়া হবে, কিন্তু রহমানকে তাদের একেবারে আসল অস্ত্র সরবরাহ করতে হবে, একটা কিছু যেন নকল না থাকে। এমন সব অস্ত্র সরবরাহ করতে হবে যেসব অস্ত্র কোনোভাবে লক্ষ্য মিস না করে। আর সেই অনুযায়ী রহমানও চুক্তি করে। ইকবাল রহমানকে এও জানায় যে সে যদি সব আসল মাল সরবরাহ করে দিতে পারে তাহলে সে উপর মহলের সঙ্গে কথা বলে তাকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। সে এও জানায় এই অস্ত্রগুলো তারা ভারতে ব্যবহার করবে, যারা আগামী দিন 3 অক্টোবর একটা হামলার ঘটনা ঘটবে আর সেখানে এগুলো কাজে লাগবে। এসব হামজাও পাশে দাঁড়িয়ে শুনছিল। এখানে রহমান বলে, এসব অস্ত্র তো তোমরা শুধু ভারতের জন্য নেবে না, এগুলো তো পাকিস্তানেও ব্যবহার করবে তোমরা, আর আমরা নিজের দেশে কেন ক্ষতি করব? তোমরা কারো আপন না হলেও আমরা এমনটা কেন করব? এসব শুনে ইকবাল বলে, এই কাজের জন্য তুমি টাকা পাবে, তাছাড়া এই দেশ তোমাকে কি দিয়েছে? তোমার থেকে তো তোমার ছেলেকেই কেড়ে নিয়েছে। এসব শুনে এবার রহমান রাজি হয়ে যায়। তবে সেই সাথে সে ইকবালকে বলে, আমার সাথে কেউ গাদ্দারি করে কখনো টাকা পার পায়নি। আমার নাম রহমান ডাকাত এমনি এমনি হয়নি, আমার দেওয়া মৃত্যু ভয়ানক যন্ত্রণার হয়। এসব বলে রহমান সেখান থেকে চলে আসে। তবে রহমান সেখান থেকে চলে গেলে সেখানে থাকা কিছু লোকজন যারা কিনা এতক্ষণ রহমানের প্রশংসা করছিল তারাই জামিলকে কল করে জানায় যে রহমান এখন বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, রহমানকে এখন কিন্তু আর আমাদের আয়ত্তে রাখা যাচ্ছে না। এটা শুনে জামিল বলে, তাহলে আর কি করার? এখন শয়তানকে মারতে হলে সেই জিনিসই ব্যবহার করতে হবে, আর যাকে এতদিন লুকিয়ে রেখেছি তাকে দিয়ে এই কাজ করিয়ে নিতে হবে। এরপর এসপি চৌধুরীকে দেখা যায়। সে একজন ভয়ানক পুলিশ অফিসার ছিল, তবে তার চাকরি যাওয়ার পর সে এখন দালালের কাজ করছে। আর তার পুলিশের চাকরিটা এই জামিলই কেড়ে নিয়েছিল 7 বছর আগে। তখন জামিল মন্ত্রী ছিল, আর এসপি চৌধুরী রহমানকে প্রায় মেরেই ফেলছিল। তবে সেই সময় জামিল রহমানকে এসপির হাত থেকে বাঁচিয়ে এসপিকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল। আর এখন 7 বছর পর জামিল নিজেই তাকে চাকরি ফিরিয়ে দেয় আর রহমানকে মারার কথা জানায়, আর সাথে সাথে পুরো লেহারি একেবারে তার দখলে করতে চায়। এই কথা এসপি চৌধুরী রাজি হয়ে যায়। সে বলে সে এই কাজটা করবে, আর সাথে সাথে ওই রহমানকে সে নিজের হাতেই শেষ করবে। সে এইসব করতে জামিলকে কিছু শর্ত দেয়, যেখানে তার একটা আলাদা ফোর্স থাকবে, আর সেখানে শুধু এসপি নিজের লোকদেরকে রাখবে, কারণ এখানকার সব পুলিশই রহমানের হয়ে কাজ করে, আর তাদের জায়গাটা একেবারেই গোপন থাকবে। আর এসপি আরও বলে সে নিজের মতো করে কাজ করবে। জামিলও এসপিকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে রহমান তার লোকদের নিয়ে বালুচি অনুফোর্সের কাছে আসে, কারণ তারা ইকবালের দেওয়া সেই চুক্তি অনুযায়ী অস্ত্র বারুদ দিতে সেখানে এসেছে। আইএসআই চিফ রহমানকে বলেছিল অস্ত্রগুলোর গায়ে যেন রাশিয়ান বন্দুকের মতো দাগ থাকে, যাতে করে আন্তর্জাতিক পর্যায়ে কেউ এটা জানতে না পারে যে এই অস্ত্রগুলো পাকিস্তানের, আর এতে আইএসআই এর কোনো হাত রয়েছে। এরপর সব অস্ত্রগুলো হাতে পেয়ে রহমান সহ বাকিরা অনেকেই খুশি হয়ে যায়, আর এখন তাদের এই চুক্তিটাও সম্পন্ন হয়ে যায়। অন্যদিকে অজয়ের কাছে 500 এবং 1000 টাকার নকল নোটের খবর চলে যায়। এরপর তদন্তে জানতে পারে ভারত আর পাকিস্তানের জন্য ল্যান্ড ওভার একটা কোম্পানি এই টাকার প্লেটগুলো বানায়, আর মন্ত্রী প্লেনের সমস্যা দেখিয়ে দুবাই 2 ঘন্টা নেমেছিল, আর সেই সময়ের মধ্যে চুক্তিটা করেছে। আর এইসব কিছু এজেন্সিগুলো খুঁজে বের করে অজয়কে বিস্তারিত বলে। এইসব জেনে অজয় বলে, যদিও এখন আমরা ওই ক্রিমিনালকে ধরতে পারবো না, কিন্তু সময় তো আমাদেরও আসবে, আর আমাদের নিজেদের দেশের লোকেরাই প্রথমে আমাদেরকে বিপদ ডেকে আনে, তার উপর পাকিস্তান তো রয়েছে। এদিকে হামিসার সঙ্গে হামজার একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, যদিও হামজা প্রথমে তার প্রাণের কারণে কাজে লাগাচ্ছিল যাতে সে জামিল যা যা করে সেই সব তথ্য জানতে পারে, কিন্তু ধীরে ধীরে হামজা সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলে। আর এবার হামজা হামিসাকে জানায় যে এসপি চৌধুরী তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে, তাই সে তাদের বাড়ি আসলে তার উপর নজর রেখো। হামজার কথা মতো হামিসা সেই থেকে তার বাবা আর এসপির উপর নজরদারি করছিল। তার এদিকে জামিল রহমানকে মারার জন্য প্ল্যান বানায় এসপি চৌধুরী আর বাবু বালুচকে সাথে নিয়ে। জামিল এসব প্ল্যান তাদেরকে বুঝিয়ে দেয়, আর এই সব কিছু দূর থেকে হামিসা ভিডিও করে ফেলে। আর এখানে পাপ্পু বালুচের সঙ্গে বাবু বালুচ বলে তার রহমানের মাথা চাই, আর তার এই পুরো লেহারি। জামিলও তার কথা রাজি হয়ে যায়। তারপর প্ল্যান মতো রহমানের কাজের লোককে টাকা লোভন দেখিয়ে রহমানের ছেলের খাবারে কিছু মিশিয়ে দেয়, আর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হবে তখন রহমানকে যেতে হবে। এতে করে অস্ত্র ডেলিভারি দিতে যাওয়ার জন্য তার ভাই উজার রহমানকে একা ছাড়তে বাধ্য হবে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তার রহমানকে শেষ করতে পারবে। সেই মাত্র হামজা আর উজার অস্ত্র বারুদ নিয়ে ইকবালের কাছে চলে যায়। ইকবাল নিজের অস্ত্র পেয়ে খুব খুশি হয়ে যায়, আর চুক্তির সব টাকা তাদেরকে দিয়ে দেয়। অন্যদিকে এসপি রহমানকে ধরে ফেলে আর তার স্ত্রী এবং ছেলেকে ছেড়ে দেয়। এরপর সেখানে থাকা রহমানের লোকদেরকে মারতে শুরু করে। এরপর রহমানকে নিয়ে এসপি একটা নির্জন জায়গায় চলে আসে আর তাকে মারধর করতে শুরু করে। এদিকে বাইরে এমন অবস্থার কথা জানতে পারে উজার জামিলকে ফোন করে সবটা জানায়। তখন জামিল উজারকে জানায় যে চিন্তার কোনো কিছুই নেই, সে যে করে হোক না কেন রহমানকে ছাড়িয়ে আনবে। কিন্তু উজার তো আর জানতো না এসব কিছু আসলে জামিলের ষড়যন্ত্র। অন্যদিকে হামিসা হামজাকে একটা ভিডিও ফুটেজ পাঠায় আর কল করে জানায় তোমার কথা মতো আমি নজর রেখেছি,
আর সেই সাথে ভিডিও করে রেখেছে। ভিডিওতে হামজা দেখতে পায় সেখানে জামিল, এসপি আর বাবুর গোপন ষড়যন্ত্র। এইসব দেখে হামজা হামিশাকে বলে, তুমি দ্রুত কাউকে না জানিয়ে আমার বাড়িতে চলে যাও, আর আমি না আসা পর্যন্ত দরজা লক করে রাখো, আর তোমার ফোনটাও বন্ধ করে রেখো। এরপর হামজা জামিলকে সেই ভিডিওটা পাঠায় আর তাকে হুমকি দিয়ে বলে, যদি রহমানের কিছু হয়ে যায় তাহলে ভিডিওটা পাবলিশ করে দেবে, আর সাথে সাথে তোমার মেয়েকেও আর দেখতে পাবে না। এইসব শুনে জামিল অনেক ঘাবড়ে যায়। সে দ্রুত এসপিকে কল করে আর তাকে রহমানকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু এসপি আর কিছুতেই রহমানকে ছাড়বে না, একথা মুখের ওপর বলে দেয়। এরপর জামিল হামজাকে কল করে বলে, এসপি এসব কথা বলেছে। এবার হামজার মাথায় আসে এসপির টাস্কফোর্সের কথা। সে দ্রুত জামিলকে কল করে আর জিজ্ঞাসা করে এসপির বানানো গোপন সে জায়গাটা কোথায়। এরপর হামজা এবং উজাইর মিলে জামিলের বলা সেই ঠিকানায় চলে আসে। এরপর তার ফোর্সের পুরো লোকদেরকে বন্দি করে ফেলে। এরপর সবাইকে ভ্যানের সঙ্গে ঝুলিয়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে দেয়। এরপর হামজা এসপিকে কল করে দেখায় আর হুমকি দিয়ে বলে, 30 মিনিটের মধ্যে রহমানকে তাদের হাতে তুলে না দিলে এখানে থাকা সব নির্দোষ মানুষদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। এইসব কথা শুনে এবার এসপি চিন্তায় পড়ে যায়, কারণ রহমানকে মারলে এখন তার নির্দোষ 40 জন সঙ্গীর প্রাণ হারাতে হবে। এসপি সবার কথা চিন্তা করে শেষ প্রায় বাধ্য হয়ে রহমানকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর রহমানের মুক্তির সাথে সাথে সে অফিসারদেরকেও ছেড়ে দেওয়া হয়। আর এসবের জন্য এসপি রহমানের ওপর ভীষণ ক্ষেপে যায় আর বলে, তুই কিন্তু বাঘের সঙ্গে খেলায় নেমেছিস, তোর নিস্তার নেই। এরপর ফিরে এসে রহমান সবাইকে বলে, এই এসপি আর বাবু বালুচি আমাদের এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, এদের যত তাড়াতাড়ি সম্ভব উপরে ফেলতেই হবে। এরপর দেখা যায় সবাই খবর পায় ভারতে ঘটে গেছে 26 এলিমেন্টের হামলা, যেটা এখানে 3 অক্টোবর হওয়ার কথা ছিল। 3 অক্টোবরের কথা আগে থেকে জানা গিয়েছিল আর সেইমাত্র সবাই প্রস্তুত ছিল, কিন্তু ভারত সরকার এই 26/11-এর কথা কিছুতেই জানতো না, কারণ আইএসআই চিফের কানে এসব খবর চলে এসেছিল যে তাদের মধ্যে কেউ রয়েছে যে ভারতকে 3 অক্টোবরের কথা ফাঁস করেছে। এমনকি আইএসআই সেই ভারতীয় এজেন্টকে ধরে ফেলে আর তাকে মারাত্মকভাবে নির্যাতন করে। এইসব দেখে হামজার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সে খুবই ভেঙে পড়ে। এদিকে অজয় 26/11-এর হামলা হয় অনেকটা ভেঙে পড়ে, কারণ সে এমন ভয়ানক পরিণতির কথা কল্পনাও করতে পারেনি। এদিকে নির্বাচনের জন্য রহমান টিকিট পেয়ে গেছে, সে এবার ভোটে দাঁড়াবে। এটা শুনে এসপি ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ কোনোভাবে রহমান নির্বাচনে জিতে গেলে তারা টিকতে পারবে না। অন্যদিকে হামজা বাড়ি ফিরে হামিশাকে তার প্রাণের কথা জানায়। সে হামিশাকে বলে, আমি পুরো পাকিস্তানকে দখল করতে চাই, তাই তুমি যদি আমাকে কোনো প্রশ্ন না করে থাকতে পারো তাহলে তোমাকে রানী করে রাখবো, আর যদি না চাও তাহলে এখনই দরজা খোলা আছে, তুমি যেতে পারো। কিন্তু এখানে হামিশা দরজা বন্ধ করে ফেলে আর হামজার কাছে আসে আর জানায় সে সবসময় তার পাশে থাকবে। এরপর হামজা হামিশাকে বলে সে যেন তার আব্বুকে এখানে ডেকে আনে। এরপর জামিল সেখানে আসলে হামজা তাকে ওই ভিডিওটা দেখায় যেখানে তাদের প্রাণ রেকর্ড করা ছিল। এরপর হামজা জামিলের সামনে বসে সেই ভিডিওটা মুছে ফেলে আর তাকে বলে, তুমি তো সবসময় এই এসপি রহমান, বাবু বালজ এসব কালসাপ দেখে নিজের গলায় পেঁচিয়ে রেখেছো, যারা কিনে সুযোগ পেলে তোমাকে কামড়াতে ছাড়বে না, কিন্তু এসব না করে তোমার উচিত নিজের কাউকে পাশে রাখা যে কিনা তোমার আপন, আর সে পুরো পাকিস্তান শাসন করবে তোমার সঙ্গে মিলে। জামিল হামজার কথার মানে বুঝে যায়। এরপর সে হামিশার সঙ্গে হামজার বিয়ের জন্য রাজি হয়ে যায় আর তাদের বিয়ের সব আয়োজন করে ফেলে। এরপর হামিশার সঙ্গে হামজার বিয়ে হয়ে যায় আর সেই অনুষ্ঠানে রহমান সহ আরও অনেকেই উপস্থিত হয়। এরপর খাবার খাওয়ার সময় আরও একটা পরিকল্পনা শুরু হয়ে যায় আর এবার প্ল্যান করা হয় যে 15 আগস্ট পাঞ্জাবে তারা বিশাল একটা ধামাকা করবে, আর সেই কাজে তাদের অনেক অস্ত্র আর বারুদের প্রয়োজন হবে। তাই রহমানকে আবারও ওই কাজ দেওয়া হয়। এটা শুনে রহমান উজাইরকে তারিখ দেখাতে বলে মাল ডেলিভারি করার জন্য, কিন্তু উজাইরকে দেখা যায় যে কিনা মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে। তাই তখন হামজা নূর দেখে রহমানকে বলে 9 তারিখ ফাঁকা আছে, আর সেইমাত্র রহমানও 9 তারিখ ইকবালকে জানিয়ে দেয়। এরপর রহমান পার্টির সামনে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য বিভিন্ন ভালো কাজে নিজেকে এগিয়ে নিতে শুরু করে, আর সে উদ্বোধনের দিনটাই ছিল ইকবালের অস্ত্র বারুদ ডেলিভারি দেওয়ার তারিখ। তবে রহমান তো অন্য কাজে আটকে যায়, তাই সে অস্ত্র নিতে পারে না, তাই উজাইর সেগুলো নিয়ে চলে যায়। আর এদিকে হামজা রহমানকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, তবে রহমানের আগে পিছিয়ে কোনো লোক ছিল না, কিন্তু হামজা রহমানের ঘুমের সুযোগ নিয়ে ওই গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে গাড়িটা নিয়ে একটু গলির মধ্যে দিয়ে সোজা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এরপর ঘুম বাংলায় রহমান হামজাকে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? এখানে হামজা বলে সামনে ট্রাফিক থাকার কারণে এই রাস্তায় এসেছে, কিন্তু এখানে রহমানের সন্দেহ হতে থাকে। এতে সে এবার হামজার গলা চেপে ধরে আর বলে গাড়ি থামাতে। এরপর গাড়িতে থাকা রহমানের কয়েকজন লোক উঠে হামজার ওপরে হামলা শুরু করে দেয়, আর এই ধস্তাধস্তির ফলে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে তারা সবাই বেশ আহত হয়ে যায়, কিন্তু তখনই সামনে এসপি চলে আসে আর এসপিকে দেখে রহমান বুঝে যায় এটা হয়তো তাদের বড় কোনো প্ল্যান ছিল। এরপর শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে ভীষণ গোলাগুলি। এই সুযোগে রহমান সেখান থেকে পালাতে থাকে। এদিকে রহমানের 2 জন গুন্ডারা হামজাকে ধরে মারতে শুরু করে। এসপি রহমানকে পালাতে দেখে তার পিছু নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, আর এদিকে সেই গুন্ডা 2 জনকে হারিয়ে হামজা সেখান থেকে বেরিয়ে আসে। আর অন্যদিকে এসপি চৌধুরী আর রহমানের মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়ে যায়,
আর দেখতে দেখতে এসপি চৌধুরী প্রায় রহমানের কাছে হেরেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় সেখানে হামজা চলে আসে আর এসপি চৌধুরীকে বাঁচিয়ে নেয় আর রহমানের সঙ্গে লড়াই করে তাকে আধমরা করে ফেলে। তবে সেই অবস্থায় হামজা রহমানকে কাঁধে তুলে বাইরে বেরিয়ে আসে আর অভিনয় করতে শুরু করে। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকদের কাছে সাহায্য চাইতে থাকে। এরপর একটা চলতি গাড়িতে উঠে হাসপাতালে চলে যায় আর রহমানকে বাঁচানোর অভিনয় করতে শুরু করে। আর এইসব দেখতে দেখতে রহমান নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর উজায়ের হামজার এই অভিনয়গুলো বিশেষ করে নেয়। আর এখন উজায়ের কাছে হামজা নিজেকে অনেক প্রমাণ করার চেষ্টা করে। এসব ঘটনার পর সে রক্তাক্ত অবস্থায় হামজা বাড়িতে ফিরে আসে আর নিজের স্বামীর এমন অবস্থা দেখে শোকার্ত হয়ে যায়। এই আহত শরীর নিয়ে হামজা শান্ত থাকে না। এরপর সে টেবিলে বসে তার ডায়েরিতে এক এক করে নাম কেটে দেয় আর রহমান ডাকাতের অধ্যায়টা একেবারেই সে শেষ করে ফেলে। আর এখানে ভারতের একটি গোপন জায়গা দেখা যায় যেখানে জোসেফ কোচ নামে একজনকে দেখা যায়, যে আর কেউ না, হামজাই। কারণ ভারতের অপারেশন ধুরন্ধর, যেখানে শত্রু গাড়িতে গিয়ে তাদের সবকিছু নিষ্ক্রিয় করে নিজেদের দেশকে রক্ষা করবে। অর্থাৎ জোসেফ সিংকে পাকিস্তানে পাঠানো হয়েছিল। জোসেফকে তার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ তার জীবনের জন্য কোনো আশাই ছিল না। মূলত জোসেফের পরিবারের সবাই পাকিস্তানের হামলায়